সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে নতুন 4 নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। অবশ্যই চ্যালেঞ্জিং, অবশ্যই আমরা আন্তরিকভাবে কাজ করব যাতে সার্থকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। তবে এত বিস্তারিত কথা বলার সময় হয়নি, আমরা তো এখন বসতেই পারিনি। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা নেই সরকারের, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেত্রীকে সাজা দেওয়ার এখতিয়ার কেবলমাত্র আদালতের। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। জ্বালাও পোড়াও করে অতীতের মতো ভবিষ্যতেও তারা সফল হবে না। এহতিরামুল হকের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত 6 কিলোমিটার সড়কে 90 কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধন, ডিজিটালাইজেশন ও আধুনিকায়নে কাজ করছে V9 ওয়ার্ল্ড গ্রুপ। সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গেল ডিসেম্বরে কাজ শুরু হলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে দেশে নির্বাচন না হওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন তিনি। বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। এখন আদালতের ব্যাপার, সেটা তো আদালতের বিষয়। আদালতে কেউ যদি দোষী সাব্যস্ত হয়, এ ব্যাপারে তো আমাদের পার্টি বা সরকারের কোনো করণীয় নেই। সংবিধান এবং নির্বাচনও কারোর জন্য অপেক্ষা করবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী চলবে। এদিকে সচিবালয়ে ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী বলেন, 2019 সালের জানুয়ারির আগের 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচন হবে এবং তা বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর অধীনেই হবে। নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের ওপর। বাংলাদেশে নির্বাচন স্থগিত করার ক্ষমতা, নির্বাচন বন্ধ করার ক্ষমতা যে বিএনপির নাই, এটা 2014 সালের 5 জানুয়ারি তারা প্রমাণ করেছে। এই নির্বাচন বন্ধ করার শক্তি বিএনপির হবে না। ব্যবসা বাণিজ্যের ভালো পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বাংলাদেশে বিনিয়োগ করতে ভারতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ। আপনারা আসা যাওয়া করেন, বাংলাদেশকে দেখেন। নাজিব ফরাজি, RTV, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর করা ইভিএম এর প্রস্তাব দুরভিসন্ধিমূলক। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ইভিএম সার্ভার সরকারের হাতে থাকবে, তাই সরকার তা প্রভাবিত করতে পারবে। ভোটে ইভিএম পদ্ধতিকে ত্রুটিপূর্ণ দাবি করে আগামী নির্বাচনে এটি ব্যবহারের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান রিজভী। ই ভোটিং এর সার্ভেয়ার, এই যে ই ভোটিং এর যে কথা বলছেন প্রধানমন্ত্রী, এর সার্ভেয়ারটা থাকবে সরকারের নিয়ন্ত্রণে। সুতরাং সরকারের জন্য ভোট ম্যানিপুলেট করা খুবই সহজ হবে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ই ভোটিং ব্যবস্থার কথা বলছেন প্রধানমন্ত্রী, তা নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক, জনগণের ভোটকে স্বীয় উদ্দেশ্য সাধনে জালিয়াতি করার প্রচেষ্টা মাত্র। এটি প্রধানমন্ত্রীর আরেকটি ভেলকিবাজিরই বর্ধিত প্রকাশ। ই ভোটিং চালু করার ঘোষণা জনগণকে আরেকটি তামাশার বায়োস্কোপ দেখানো ছাড়া অন্য কিছু নয়। বিশ্বব্যাংককে সকলের ওপর আস্থা অর্জন করতে হলে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, একথা বললেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার ও প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের 113তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দ্রুত বিচার নিশ্চিতে ট্রাইব্যুনালকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাইলেন আনিসুল হক। প্রতিকার কম্পেনসেশনে হতে পারে। বিশ্বব্যাংক যেই সব কর্মকর্তা এই কাজ করেছেন, আমাদের বিরুদ্ধে এই অবিচার করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন। বিশ্বব্যাংককে আমাদের আস্থা অর্জন করার জন্য
একটা ব্যবস্থা নিতে হবে, যাতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশও মনে করতে পারে যে কোনো অন্যায় হলে বিশ্বব্যাংক তার প্রতিকার করে। ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে রাত 10:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। শুক্রবার সম্মেলনের প্রথম দিন বিশ্ব সন্ত্রাসবাদ এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবারের সফরে নিরাপত্তা সম্মেলনে যোগদান ছাড়াও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন। সম্মেলন শেষে রোববার দেশে ফিরবেন শেখ হাসিনা। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কর্মজীবনের সকল ক্ষেত্রে পেশাদারিত্ব ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে জাতি গঠনে বলিষ্ঠ অবদান রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দুপুরে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের দ্বিতীয় পুনর্মিলনী উৎসবে এই আহ্বান জানান তিনি। শফিকুল আলমের ক্যামেরায় রুহুল আমিন তুহিনের রিপোর্ট। সেনাবাহিনীর অন্যতম চালিকা শক্তি পদাতিক বাহিনী। এ বাহিনীর কর্মপরিধি বাড়াতে ও গতিশীলতা আনতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি 2000 সাল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বীর। দ্বিতীয় বীর পুনর্মিলনীতে রেজিমেন্ট সেন্টারে এই আয়োজন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পুনর্মিলনীতে যোগ দিতে সেনাবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন বেলা 12:30টায়। তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান। শুরুতেই রাষ্ট্রপতি একটি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। পরে প্যারেড ধীর মার্চের মাধ্যমে রাষ্ট্রপতিকে সালাম জানান। রাষ্ট্রপতি তার বক্তব্যে সেনাবাহিনীর নবীনতম এই রেজিমেন্টের প্রশংসা করেন। দেশকে স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করতে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি। দেশে ও বিশ্ব পরিমণ্ডলে সশস্ত্র বাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলেও জানান তিনি। সেনাবাহিনীর নবীনতম এই রেজিমেন্ট স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা, দেশের অবকাঠামো উন্নয়ন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রণয়ন, গৃহহীনদের আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখছে। বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা সেতু বাস্তবায়নে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে অবদান রাখার নির্দেশ দেন রাষ্ট্রপতি। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কর্মজীবনের সকল ক্ষেত্রে পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন তিনি। আধুনিক যুগোপযোগী ও শক্তিশালী সেনাবাহিনী গঠন বর্তমান সরকারের একটি অগ্রাধিকার বিষয়। বর্তমান সরকারের রূপ প্রকল্প 2021 এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 প্রস্তুত করা হয়েছে। ফোর্সেস গোল অনুযায়ী সেনাবাহিনী সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দেশপ্রেমিক বীর রেজিমেন্টের সদস্যগণ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কর্মজীবনের সকল ক্ষেত্রে পেশাদারিত্ব ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে জাতি গঠনে বলিষ্ঠ অবদান রাখবে বলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরে জলদি গতিতে মার্চ পাস্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে শেষ হয় বীর এর দ্বিতীয় পুনর্মিলনীর কুচকাওয়াজ। রুহুল আমিন তুহিন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাস, রাজশাহী। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2017 প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা ও প্রতিষ্ঠানগুলো হল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শামসুল আলম বীর উত্তম, আশরাফুল আলম, শহীদ মোহাম্মদ নজমুল হক, মরহুম সৈয়দ মোহসিন আলী, শহীদ NM নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাবিদ্যা অধ্যাপক AHM তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানি কোরাইশি, সংস্কৃতিতে অধ্যাপক এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল, সমাজসেবায় খলিল কাজী ও বি, গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও অধ্যাপক ললিত মোহন নাথ প্রয়াত এবং
জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 23 মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই পদক বিতরণ করবেন। দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। দ্বিতীয় দিনে দুপুরের পর থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ভিড়। বিপিজিএমই ও তাইওয়ানের চানচাও ইন্টারন্যাশনাল কোম্পানির যৌথ উদ্যোগে গতকাল থেকে চলছে 4 দিনের এই আয়োজন। এতে 14টি দেশের 450 প্লাস্টিক পণ্য, প্যাকেজিং, প্রিন্টিং সামগ্রী, যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। একই ছাদের নিচে এই আয়োজন দেশের প্লাস্টিক শিল্প বিকাশে বড় ভূমিকা রাখবে বলে জানালেন প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিপিজিএমই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। ছোঁয়াচে না হলেও স্বজন ও প্রতিবেশীদের থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন কুষ্ঠরোগীরা। ঘটছে স্বামী স্ত্রীতে বিচ্ছেদের মতো ঘটনা। প্রায় একঘরে অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে কুষ্ঠরোগীদের। তবে সংশ্লিষ্টরা বলছেন কুষ্ঠ নিরাময়যোগ্য রোগ, তাই অবহেলা না করে তাদের প্রতি সদয় হতে হবে। নীলফামারী থেকে ফিরে জানাচ্ছেন AR বাদল, সহায়তা করেছেন জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান রাব্বি। আমার স্বভাবের সাথে কারো স্বভাব মিশতে দেয় না, আমারও হবে এইসব রোগ, এই জন্য আসে না। কুষ্ঠ আক্রান্ত 4 বছরের শিশু হাসিমনির বাবা বলছিলেন, কুষ্ঠে যতটা ক্ষত হয়েছে মেয়ের শরীরে তার চেয়ে ঢের বেশি হয়েছে মনে। হাসিমনি সেরে উঠছে, কিন্তু সারছে না তাদের প্রতি সমাজের অবহেলার ক্ষত। আমার ভাই অবহেলা তো আমার বাড়িতে আসে না, ঠিক মতো খায় না। কুষ্ঠরোগে বালক বালিকায় আর কোনো প্রতিবন্ধিতা নয়, এমন প্রতিপাদ্যে কুষ্ঠ নির্মূলে কাজ করে এমন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পালন করেছে এবারের বিশ্ব কুষ্ঠ দিবস। তবে এমন প্রতিপাদ্যকে খাটো করে দেয় অবহেলার শিকার হাসিমনিদের আতঙ্ক। দাগ হয়েছিল সাদা সাদা, কপালে হয়েছিল, আবার হাঁটুতে হয়েছে, মানে এর বেশি হয়নি, ওর বাবার অনেকগুলা হয়েছিল। এগুলা তো আর ভালো রোগ না, এগুলা খুব খারাপ রোগ, অবশ্যই ভয় আছে, সেই জন্য সবসময় ওষুধ খাওয়াই। কুষ্ঠের কারণে ভাঙছে সংসার, এক ধরনের সামাজিক বয়কটের শিকার হচ্ছেন আক্রান্তরা। সেদিনের বোনের বাসা, বড় বোনের বাসা গেছি, লাগিয়েছে ঝগড়া আমার বোনের সাথে, পরে ওই গ্লাস আর ওই প্লেটটা ফালাই দিছে। আমি শুনি তো কান্দি খানি চলে আসলাম। যে বিয়ে করছিলাম আমি আগে, মানে পরে আমার বউ চলে গেছে, এই বড় রোগের কারণে চলে গেছে। স্বামী বিয়ে করছে, বিয়ে আমাকে দেখে শুনে বিয়ে করছে, আমার স্বামী আবার লেয় না, স্বামী পেশে। অথচ কুষ্ঠ নিয়ে দীর্ঘদিন কাজ করা ব্যক্তিরা বলছেন কুষ্ঠ ছোঁয়াচে রোগ নয়, কেবল না জানার কারণে বেশিরভাগ মানুষ কুষ্ঠ নামে ভয় পায়। এই রোগটা একজনের মাধ্যমে, একজনের সাথে মিশলে, একজনকে স্পর্শ করলে, একজনের সাথে থাকলে আসলে আপনার যে হবে, এরকম আসলে আমাদের কোনো মানে মেডিকেল সায়েন্সে এরকম কিছু বলে না। একটু অজ্ঞতার কারণে কুষ্ঠরোগীকে কিন্তু আসলে অবহেলিত করে এবং ঘৃণার চোখে দেখে। কুষ্ঠ আক্রান্তদের অবহেলা না করার পরামর্শ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীও। কুষ্ঠরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ এবং নিরাময় হচ্ছে। আমি জনগণকে বলবো যে কুষ্ঠরোগীদের প্রতি আপনারা সহানুভূতিশীল হন। চিকিৎসা ব্যবস্থা করলে তারা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। কাজে তাদেরকে নিগৃহীত করবেন না, অবহেলা করবেন না, কষ্ট দেবেন না, তারা নিজেরা এমনি মানসিকভাবে কষ্টে আছে। আর স্বাস্থ্যমন্ত্রী জানালেন, যক্ষ্মা পোলিওর মতো কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ইতিমধ্যে আমরা পোলিও মুক্ত হয়েছি, আমরা ধনুষ্ঠান কঙ্কাল মুক্ত হয়েছি, আমরা প্রায় ম্যালেরিয়া মুক্ত হতে যাচ্ছি, যক্ষ্মা তো প্রায় পরাস্ত হতে যাচ্ছে। তো কুষ্ঠরোগ একদিন দেখবেন ইতিহাস হয়ে যাবে বাংলাদেশে, কুষ্ঠরোগ আর থাকবে না। এবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, না হবে। AR বাদল, RTV, ঢাকা।